মাত্র 2 বছর আগের কথা। করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রথম সারির যোদ্ধা বলতে আমরা বুঝতাম ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। কিন্তু এনাদের পাশাপাশি গ্রাম পাহাড় সমতলে জীবনের ঝুঁকি নিয়ে যারা নিরলস মানুষকে পরিষেবা দিয়ে গেছেন ওনারা আশা কর্মীরা। নিজের সন্তান দুধ খাক বা না খাক, অন্যের সন্তানকে যথাসময়ে পোলিও টিকা সহ বিভিন্ন পরিষেবা দেন যারা, ওনারা আশা কর্মীরা। যে কোনো আপাতকালীন সময়ে হাজার বাধা পেরিয়ে গ্রামের বা প্রত্যন্ত এলাকার অন্তঃসত্ত্বা মহিলাদের স্বাস্থ্যের খোঁজ খবর রাখেন যারা, ওনারা আশা কর্মীরা। রাষ্ট্রীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের অধীনে সারা দেশে আশা কর্মী নিয়োগ শুরু হয় 2005 সালে। এই মিশনের উদ্দেশ্য ছিল দেশের প্রত্যেক গ্রামের ঘরে ঘরে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। লক্ষ্য ছিল 2012 সালের মধ্যে যাতে দেশের প্রতিটি গ্রামে অন্তত 1 থেকে 3 জন আশাকর্মী নিয়োগ করা যায়। 2018 সালের হিসেব অনুযায়ী ভারতে আশাকর্মীর সংখ্যা প্রায় 9,40,000। শিশু ও প্রসূতি স্বাস্থ্য, টিকা, বিভিন্ন টিকাদান, ডায়রিয়া সহ সাধারণ অসুখ বিসুখ, মশাবাহিত রোগ, যক্ষ্মা ইত্যাদির ক্ষেত্রে প্রান্তিক পরিবারগুলোতে সচেতনতা বাড়ানো ও পরিষেবা দেওয়া এবং তাদের সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার সেতু বন্ধন করাই আশা কর্মীদের দায়িত্ব। তবে আমাদের মধ্যে কারোর কি জানতে ইচ্ছে হয় যে মানুষকে ভালো রাখার দায়িত্ব যারা কাঁধে তুলে নেন ওনারা নিজেরা কেমন আছেন? চলুন আজ তা জানা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সময় এখন রাজ্যের আশা কর্মীদের হাল হকিকত নিয়ে একটি বিশেষ টকশো। শুধু আশা কর্মী নন, আশা ফ্যাসিলিটেটর অবশ্যই সঙ্গে রয়েছেন। আর আজ আমার সাথে আছেন মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর, ত্রিপুরা আশা ফ্যাসিলিটেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদিকা সেবিকা চৌধুরী, নমস্কার, এবং ত্রিপুরা আশা কর্মী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদিকা স্বপ্না কাপালি। আপনাদের তিনজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। বিপ্লববাবু, প্রথমে আপনার কাছে আসি। বর্তমানে রাজ্যে কতজন আশা কর্মী নিযুক্ত আছেন এবং আশা ফ্যাসিলিটেটরই বা কতজন আছেন এবং ওনারা কেমন আছেন? প্রথমেই ভ্যানগার্ডের আপনাদের যারা ভ্যানগার্ডে কর্মরত এবং যারা আপনাদের শ্রোতা সবাইকে নতুন বছরের প্রথম আজকে এই টকশোতে বসেছি, সবাইকে নতুন বছরের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ত্রিপুরা রাজ্যে আশা প্রথম নিয়োগ হয় 2007 সালে। আচ্ছা, 2007 সালে ত্রিপুরা রাজ্যে নিয়োগ হয় এবং ত্রিপুরা রাজ্যে বর্তমান 7,777 জন আশা কর্মী আছে এবং তাদের পরিচালনা করার জন্য আশা ফেসিলিটেটর তারা আছেন প্রায় এখন বর্তমান 433। আচ্ছা, 433 বর্তমান চালু আছে, কাজ করছে। আচ্ছা, তাদেরকে পরিচালনা আশা এবং আশা ফেসিলিটেটর তারা একটা কয়েনের এই পিঠ আর ওই পিঠ, অর্থাৎ দুটো মিলে যেটা সম্পূর্ণ হয় কয়েনটা। তাদের ভূমিকা হচ্ছে আশা ছাড়া আশা ফেসিলিটেটর কোনো কাজ করতে পারে না, আশা ফেসিলিটেটর ছাড়া আশা কোনো কাজ করতে পারে না। প্রত্যেকজন আশা ফেসিলিটেটর তারা 30 জন 25 জন করে আশা যারা কর্মী আছেন তাদের পরিচালনা করেন। আমরা বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন কর্মসূচিতে আমরা লক্ষ্য করে দেখেছি আশা নিয়ে কথা হয়, অঙ্গনবাড়ি নিয়ে কথা হয়, কিন্তু আশা ফেসিলিটেটর নিয়ে কথা হয় না। এই কারণ তাদের সংখ্যা খুব কম। তারা সারা রাজ্যে 433 জন। তো যার ফলে আশা ফেসিলিটেটরদের কথা বলা হয় না। তো আশা ফেসিলিটেটরদেরও ভূমিকা আশাদের পরিচালনার ক্ষেত্রে এবং এই সমাজের প্রতি দায়বদ্ধতা রেখে ওনাদেরও একটা বিশাল ভূমিকা থাকে এবং আশার তো থাকেই একদম। তো এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের পরিসংখ্যান। আপনি বললেন 433 জন ফ্যাসিলিটেটর আছেন এবং 7,777 জন। ওকে, তাহলে এই মুহূর্তে যদি আমরা একদম একটু সার্বিকভাবে আপনার কাছে জানি, বাকি ওনাদের কাছে আমি আসছি পরে বিস্তারিত জানবো, কিন্তু যে কেমন আছেন যদি যখন আমরা জিজ্ঞেস করি, ওনারা ওনাদের কাজ করছেন, পরিশ্রম করছেন, সেই অনুসারে ওনারা কেমন আছেন? দেখুন, আশাকর্মীরা আমি মনে করি 2007 সালে তাদের নিয়োগ হওয়ার পর প্রথম 4 বছর 5 বছর তারা কোনো টাকাই পায়নি, কোনো তাদের ইনসেন্টিভ থেকে শুরু করে কোনো টাকা ছাড়াই তারা সাধারণত কাজ করেছেন। আচ্ছা, 2018 আসার আগে 2007 সালে 3-4 বছর পর তারা 100 টাকা 200 টাকা এরকম করে 2018-র আগে তাদের মোট পেত 500 টাকা। তার সাথে থাকতো তাদের ইনসেন্টিভ কাজের। আবার ইনসেন্টিভ যে পেত, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ইনসেন্টিভ পাওয়া যায় না। এই 500 টাকা কারা পেতেন? আশা কর্মীরা। প্রথম 2007-এ নিয়োগ হওয়ার পর
4-5 বছর তারা কোনো টাকাই পায়নি। আচ্ছা, টাকা ছাড়াই ধরতে গেলে তারা কাজ করেছে সামান্য ইনসেন্টিভের উপরে। হুম, পরবর্তী সময়ে 100-200 করতে করতে তাদেরকে 2018-র আগে তাদেরকে 500 টাকা তাদেরকে দেওয়া ওনারা হতো। পেতেন। হুম, এই রাষ্ট্রবাদী সরকার 2000 প্রতিষ্ঠিত হওয়ার পর হুম, প্রথমেই তাদেরকে এক ধাপে 1500 টাকা তাদের বৃদ্ধি করা হয় আচ্ছা, এবং 2023 সালের নির্বাচনের প্রাক্কালে হুম, তাদের 1000 টাকা তাদেরকে বৃদ্ধি করা হয়। ওকে। তাহলে এখন ওনারা 2500 টাকা পারিশ্রমিক পাচ্ছেন ওরা এখন সারা বর্তমান মাসে। 3000 টাকা পাচ্ছে। আচ্ছা আচ্ছা, 1500 টাকা বৃদ্ধি করা হয়েছিল, হ্যাঁ, ধরুন 2 1500 থেকে টাকা, আগে 500 টাকা, তারপর 1500 টাকা, আর গত 2023 নির্বাচনের আগে আরো 1000 1000 টাকা। ওকে, এবং ওনাদের টাকাগুলো পায় হচ্ছে ইনসেন্টিভ, যে টাকাগুলো পায় ওনারা এটা হচ্ছে 100%-এর উপর হুম, আর 33%-এর উপর, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের হুম, সাহায্যে ওনারা যে টাকাটা ইনসেন্টিভ গুলো পায় হুম, সেই ইনসেন্টিভ টাকার উপরেই ওনাদের টাকা পাওয়া। আচ্ছা, পাশাপাশি ওনাদের সব থেকে বড় বিষয় হচ্ছে ওনাদের আশা কর্মীদের হুম, সব থেকে বড় বিষয় হচ্ছে ওনারা যে পরিমাণ কাজ করে, সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করে, হুম, সেই তুলনায় ওনারা সেই টাকা ওনারা পান না। কিন্তু হুম, ওনারা যখন নিয়োগ করা হয় হুম, ওনাদেরকে একটা কথাই বলা হয়, সমাজের প্রতি দায়বদ্ধতা রেখেই ওনারা কাজ এবং করতে হবে। কাজ করতে হবে। না ঠিক, আমি এখানে বলবো দর্শক বন্ধুদের যে আশা কর্মীদের কেন্দ্র সরকার নিয়োগ করেছিল ভলেন্টিয়ার হিসাবে, স্বেচ্ছাসেবিকা হিসেবে। তাহলে তাদের কাজ অনুসারে ন্যায্য পারিশ্রমিক কি তারা পান? তাদের ইনসেনটিভ ও যে অনারিয়াম যেটা আমরা বলি সেটা সঠিক সময় কি ওনারা পান? এবং যেটা পাচ্ছেন ওনারা ওটা আজকের মানে সময়ে দাঁড়িয়ে সেটা কতটুকু যোগ্য পাওনা? আপনি যেটা বললেন একটু আরেকটু বিস্তারিত জানি। আশা কর্মীদের 3000 টাকা, এটা হচ্ছে এইটা হচ্ছে পারিশ্রমিক সারা মাসের এককালীন। ওকে, এরপর হচ্ছে যে সারা মাসে 3000 টাকা হাতে পাচ্ছেন এবং ইনসেনটিভটা কি তার উপরে প্লাস 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 ইনসেনটিভ, যেটা আমরা জানি ইনসেনটিভ তার উপরে হয়। ইনসেনটিভটা কি করে দেওয়া হয়? আপনি থাকলে ইনসেনটিভটা যেরকম মনে করুন গর্ভবতী মাকে নিয়ে হাসপাতালে যাওয়া, হুম, সেক্ষেত্রে এসটি ক্ষেত্রে, যাদেরকে এসটি ক্ষেত্রে মানে এসটির যে পরিবার থাকে হুম, সেই ক্ষেত্রে ওনারা 100 টাকা পায়। আচ্ছা 600 টাকা, হ্যাঁ, 600 টাকা। মানে মানে প্রত্যেকটা পার্ট পার্ট আছে। হুম। হ্যাঁ? আচ্ছা, ওকে, যেরকম মনে করুন আপনার এসসির ক্ষেত্রে, এসসির কোনো পরিবার গেলে সেখানে টাকা পায়, আচ্ছা। কিন্তু জেনারেল এবং ওবিসির ক্ষেত্রে ওনারা কোনো টাকা পায় না। এখানে কে হতে হবে? পেশেন্ট এসসি হতে হবে নাকি মানে যারা যাদের Patient patient আছে। হ্যাঁ, যে গর্ভবতী মা, হুম, হুম, সেই পেশেন্ট পার্টি যারা যদি এসটি হয়ে থাকে, এসসি হয়ে থাকে হুম, হুম, এবং ওনাদের ক্ষেত্রে বা মাইনরিটি হয়ে থাকে, আচ্ছা, সেই ক্ষেত্রে ওনারা ইনসেনটিভ পায়। আচ্ছা, শুধু এই জায়গাতেই ওনারা ইনসেনটিভ পায়? এই ক্ষেত্রে পায়, আরো কতগুলো ছোট ছোট কাজ আছে সেগুলোর উপরে ইনসেনটিভ। ওকে, বিস্তারিত জানবো আপনার কাছে, কিন্তু তার আগে আমরা একটু ওনাদের কাছে যাই। সেবিকা দেবী, আপনার কাছে একটু যাই। ফ্যাসিলিটেটর, আপনার এই মুহূর্তে আপনি ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করছেন এবং অবশ্যই যেটা আমরা জানলাম যে আপনি ত্রিপুরা আশা ফ্যাসিলিটেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদিকা। তো ফ্যাসিলিটেটররা কি কাজ করেন আপনারা এবং আপনাদের কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কাজের জায়গাতে? প্রথমে আমার নিউজ ভ্যানগার্ডের ভাই বোনদের সবাইকে নমস্কার। তো আমি বলতে চাই আমাদের ফেসিলিটেটর অ্যাকচুয়ালি 2011-12 হুম, হুম, ডিসেম্বরে আমাদের নিয়োগ করা হয়েছিল। হুম, তো ওর সময় নিয়োগ করা হয়েছিল কারণ 2007 থেকে আশা কর্মীরা কাজ করত। আচ্ছা, তো তখন তারা যখন কাজ করতো দেখা গেল আমাদের বেশিরভাগ মায়েরাই গর্ভবতীকালে পরিষেবা ঠিকমতো পাচ্ছে না। আচ্ছা, তার মধ্যে তারা হোম ডেলিভারি বেশিরভাগ হচ্ছে। হুম, তো বাড়িতে ডেলিভারির কারণে কোনো মা মারা যাচ্ছে এবং বাচ্চাও বেশিরভাগ মারা যাচ্ছে। আচ্ছা, ওই ক্ষেত্রে দেখা গেল যে আশা বোনেরা, অনেক আশা বোনেরই তারা নিজস্ব সইটুকু দিতে পারে না আচ্ছা, এবং তারা অনেকেই কাজ লেখাপড়া নাই বেশিরভাগ। হুম, তো তাদেরকে কন্ট্রোল করার জন্য হয়তো কোনো না কোনো কারণে ভাবছে যে তাদেরকে সুপারভাইজ করার জন্য যদি কোনো সুপারভাইজার হিসাবে নেওয়া হয়, হুম, তো সেই ক্ষেত্রে আমাদের ফেসিলিটেটর হিসাবে হুম, আমাদের 2011-12 ডিসেম্বরে হুম, আমাদের নিয়োগ করা হয়েছে। আচ্ছা, নিয়োগ করে প্রত্যেকটা জেলাতে হুম, প্রায় ফেসিলিটেটরের সংখ্যা তো অনেক কম, হুম, 56 বা 55, 54 এরকম ভাবে আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ। আচ্ছা, তো আমাদের এখানে আশা বোনেরে হুম, 30 থেকে 35 জন করে এক একজনের ফেসিলিটেটরের আন্ডারে কাজ করছে। আচ্ছা, তো ওদেরকে কিভাবে তারা কাজ করবে, মেইন বিষয় হয়েছে তারা অ্যাকচুয়ালি পড়ানি একটা ফরম্যাট ধরিয়ে দিল হুম, সিএমও থেকে বা আমাদের মিটিং করলো, এখানে একটা ফরম্যাট ধরিয়ে দিল, ওই দিদিকে আমার আশা দিদিকে কিভাবে বুঝিয়ে কাজটা আমি ফিল্ড লেভেল থেকে তুলবো, আচ্ছা। সেটা আমাদের কাজ। তো অ্যাকচুয়ালি আমরা এইভাবে কাজ করছি। তার মানে দপ্তর আপনাদের বুঝিয়ে দেয়?
দপ্তর আমাদের, হ্যাঁ। আচ্ছা, আপনাদের বুঝিয়ে দেয় এবং কিভাবে কাজটা করাতে হবে আশা দিদিদের দিয়ে সেটা আপনারা বুঝে নেন। আমরা অলরেডি বুঝে নিই এবং কাজগুলি ফিল্ড লেভেল থেকে তোলার দায়িত্ব আমাদের দিয়ে দিই। আচ্ছা, তো আচ্ছা। এক আশা দিদির এরিয়াতে যে রকম গর্ভবতী মা থাকুক, ওইখানে টিকার বাচ্চা, ছোট বাচ্চা থাকুক, ওইখানে আমরা যাই, গিয়ে অনেক আশা দিদিদেরকে যার যার এরিয়াতে অনেক সময় আশা দিদিদেরকে কাজ করতে কষ্ট হয় তাদের, কারণ নিচের লেভেলে অনেকে আশা দিদিকে মানে না সেই বিষয়ে। তো আমাদের দায়িত্ব ওই মানুষটাকে ওই পরিবারের ফ্যামিলির বাড়িতে গিয়ে আমরা ওদেরকে ঠিকমতো, যে আশা কর্মীদের ছাড়া তো ওরা চলবে না, কারণ আশা কর্মী গ্রামের একমাত্র হেল্প করতে পারবে, কারণ ওই এরিয়া গ্রামেরই যেহেতু মহিলা উনি, তো ওই গ্রামের মহিলা হিসেবে উনিই হেল্প করতে পারবে। আমাদের বাড়িও গ্রামে নয়, কিন্তু গ্রামেই, কিন্তু অন্য আরেকটা গ্রামে। আচ্ছা। আমরা তো 4-5টা বা 7টা গ্রাম নিয়ে কাজ করি। তো আমরা প্রত্যেকটা গ্রামের ভিতরে তো ঠিক আমরা দিনের বেলা যেতে পারি, ওইখানে রাত্রে পৌঁছাতে পারি না। তো ওখানে রাত্রে বেলা শুধু একমাত্র আমার আশা দিদিরই কাজ করে। তো সেই ক্ষেত্রে আমরা যতটুকু পারি ফিল্ড লেভেলে আমরা ওদেরকে বুঝিয়ে আশা দিদিরকে মিলানো এবং প্রত্যেকটা কাজের কিভাবে করবে সেটা আমরা অবশ্যই ওদেরকে বুঝিয়ে দিই এবং করেও দিই। সেই বিষয়ে আমরা কাজকর্মগুলি তথ্য কিভাবে তুলবে সেটা আমরা দায়িত্ব নিয়ে আমরা অবশ্যই কাজ করি। কোভিড পরিস্থিতির সময় আমাদের যে পরিশ্রম হয়েছে সে পারিশ্রমিক অনুযায়ী কিন্তু আমরা কোনো মতে বা আমাদের মোবাইল থেকে যেভাবে এন্ট্রি করেছিলাম সে এন্ট্রি তো মানে সবকিছু নিজের টাকা দিয়েই করেছি এবং ভ্যাকসিন পর্যন্ত করেছি আমরা ফেসিলিটেটর দিদিরা। তারপর পিপি কিট পরে যেখানে আমরা করোনা টেস্ট, সেখানে অ্যাকচুয়ালি এমপিডব্লিউ বা বিভিন্ন এনজিওর আছিল, ওরা করার কথা ছিল, কিন্তু সেই ক্ষেত্রে আমরা নিজেরাই করেছি ওই ক্ষেত্রে। কিন্তু করেছি কারণ সমাজটা আমাদের, তো চাই আমরা আমাদের সমাজ যদি সুস্থ থাকে তাহলে আমরাই ভালো। তো সেই বিষয়ে আমরা চাই দেখেছি যে কাজগুলি যদি করি তাহলে আমাদের সমাজের মানুষ, আমাদের পাড়ার মানুষ বা গ্রামের মানুষ সুস্থ থাকলেই আমরা সুস্থ। তো সেই ক্ষেত্রে আমরা নিচের লেভেলে যতটুকু পারি আমরা কাজগুলি করে যাই। ঠিক, আপনাদের কাজ নিয়ে তো কোনো দ্বিমত নেই, নিশ্চয়ই থাকার কথা নয়, কারণ আশা দিদিরা এবং সঙ্গে তার সঙ্গে ফ্যাসিলিটেটররা যেভাবে কাজ করছেন, অনেকেই হয়তো যেটা আজকে বিপ্লব বাবু শুরুতেই বলছিলেন অনুষ্ঠানের, যে বিভিন্ন যখন অনুষ্ঠান হয় তখন কিন্তু কথাটা যেটা বলা হয় আশা কর্মী আশা কর্মী, এবং ঠিক আমাদের এই অনুষ্ঠানেও যখন টকশোতেও যখন আমরা শুরু করছিলাম তখন আশা কর্মী নিয়েই কথা হবে ভাবছিলাম, কিন্তু এই যে ফ্যাসিলিটেটরের একটা আলাদা ভূমিকা থাকে, যারা ফ্যাসিলিটেটর বিশেষ করে এভাবে আমরা যদি একটু দেখি যে টিম লিডার যারা গোটা 30-35 জন বা 20-25 জনের যে আশা দিদিদের যারা লিড করেন, যারা প্রত্যেকটা জিনিস করতে সাহায্য করেন এবং যেখানে যেখানে তাদের সুবিধা অসুবিধা আছে সেই জায়গাটাতে যারা যান এবং কাজ করেন তারাই হচ্ছে আশা ফ্যাসিলিটেটর। এবং কথা হচ্ছে যে আপনাদের কাজ নিয়ে দ্বিমত নিয়ে বলছিলাম, কিন্তু বিপ্লববাবু যেটা বলছিলেন যে আশা কর্মীদের প্রথমে 2018 আগে 500 টাকা ভাতা ছিল, তারপর সেটাকে 1500 টাকা বৃদ্ধি করা হয়েছে এবং তারপর আরো 1000 টাকা বৃদ্ধি করে এখন মোট 3000 টাকা তাদের যে মাসিক যে ভাতাটা। এখন ফ্যাসিলিটেটররা কি ধরনের পাচ্ছেন, সেটা কি সবাইকে একরকম পাচ্ছেন নাকি একজনের? আমরা ফ্যাসিলিটেটর হয়েছি অ্যাকচুয়ালি সবাই একই রকম পাচ্ছি আমরা। আমাদের ভিজিট দেওয়া হয়, 30 দিন কাজ করতে হবে। প্রথম আমাদের 10টা ভিজিট ছিল, যখন আমরা নিয়োগ হয়েছিলাম ওইখানে আমরা এনএইচএম এর স্টাফ হিসেবে নিয়োগ হয়েছিলাম। সেখানে 1000 টাকা আমাদের ফিক্সড অনারিয়াম ছিল, আর বাকি 10টা ভিজিটের উপর আমাদের 220 টাকা না 10 টাকা করে দেওয়া হতো। আচ্ছা, তো ওই রকম ভাবে 220 টাকা হতো দিয়ে হতো। তো ওই সময় থেকে আমরা 2200 টাকা তাহলে ওখানে, হ্যাঁ ওই রকম করতে করতে এখন তারপর আমরা অ্যাকচুয়ালি মিশন ডাইরেক্টরের কাছে গিয়েছি এবং অনেকখানে বিভিন্নখানে আমরা দৌড় ঝাঁপ করে স্যারদের সঙ্গে কথাবার্তা বলে 325 টাকা হয়েছে। তো বিজেটটা 30 দিন কাজ করবেন, কিন্তু এই ক্ষেত্রে 24 দিনে বিজেটের দাম দেওয়া হতো 325 টাকা করে। আচ্ছা, তো এখন আপাতত 325 টাকা করে পাচ্ছি, কিন্তু 20 দিন ছিল, 10 দিনেরটা 20 দিন হয়েছে। তারপর আমাদের 1000 টাকা ছিল, সেইটা আমরা বলে অনেক সময় 10% করে আমাদের বাড়িয়ে দেওয়া হতো বৎসরে, তো ওটা 1800 টাকা হয়েছিল। তো 2018 সনে সেই 1800 টাকাটা কেটে গেল হঠাৎ, আমাদের কিছু জানানি হয়নি। তো আমরা এমডির স্যারের কাছে এসেছিলাম, কিন্তু উনি ঠিকমতো আমাদের কিছু বলেননি। তারপর বলছে, এবং আমাদের প্রোগ্রাম ম্যানেজার স্যার উনি বলেছে যে ও অন্য ডিস্ট্রিক্টে কোথাও এরকম সুবিধা নেই, তো আমাদের ত্রিপুরা তো এরকম সুবিধা দেবে না এখন বলেছে ওরা, সেই কারণে আমাদের হয়তো 1800 টাকা কেটে ওই 1800 টাকাতেই আমাদের 24টা ভিজিট করে দিয়েছে। তো
তো 24টা ভিজিট হিসাবে এখন আমরা টাকা পাচ্ছি। 30 দিন অন্তপক্ষে কাজ করছি, কিন্তু 24 দিনে টাকা দিচ্ছে আমাদের 325 টাকা করে। 325 টাকা করে আপনারা 24 দিনের হিসেবে টাকা পাচ্ছেন, কিন্তু কাজ আপনাদের করতে হচ্ছে 30 দিন করতে হচ্ছে। তার মধ্যে আমাদের কোনো ছুটি নেই, রবিবারও আমাদের ছুটি নেই। আমাদের ফিল্ড লেভেলে কাজ করতে হয়, কোনো সরকারের যে কোনো প্রোগ্রামে আওতায় আমরা যেতে হয়, কারণ প্রোগ্রামে না গেলেও আমাদের সেখানে কোনো ধরা বান্ধা নেই টাকা পয়সা। কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো যে আমার আশা দিদিরা প্রত্যেকটা প্রোগ্রামে, যে কোনো প্রোগ্রাম হোক, ওই প্রোগ্রামের আওতায় তাদেরকে একটা করে ইনসেনটিভ ধরে দেওয়া হয়। কিন্তু তাদের পরিশ্রম যতটুকু, আমরা কিন্তু 3 গুণ আমাদেরও পরিশ্রম হয়, কিন্তু সেই পরিশ্রম অনুযায়ী আমাদের কোনো টাকা নেই। ওই যে মান্থলি 325 টাকা করে, সেইটা আপনি বলেন সরকারি প্রোগ্রামে গেলে আশা দিদিরা একটা টাকা পান, ইনসেনটিভ পান, সরকারি প্রোগ্রামে গেলে আপনারা কোনো ইনসেনটিভ পান না। সেই ক্ষেত্রে সেই দিনটায় আপনি কাজও করতে পারছেন না, সেখানে আপনার যে সারা দিন থাকতে লাগছে। আচ্ছা, এই যে আপনি 30 দিন কাজ করতে হচ্ছে, ছুটি নেই, যেদিন আপনি ছুটি নিলেন কোনো কারণে, যে ধরুন আপনি গভর্নমেন্ট প্রোগ্রামে গেলেন, সেদিন আপনার ছুটি হয়ে গেল, সেদিন তো আপনি কাজ করতে পারছেন না, সেদিন আপনি ইনসেনটিভও পাচ্ছেন না, তাহলে সেদিন কি আপনার ওখান থেকে টাকা কাটা হচ্ছে? না, এইভাবে কোনো টাকা কাটা হয়নি, কিন্তু আমি তো 30 দিনের পরিবর্তে 24 দিনের ভিজিট, তো 24 দিন তো আমার যে কোনো ভাবে 24টা ভিজিট দেখাতে পারি। অলরেডি স্যার বলেছে যে একদিনে আমরা 2টার বেশি ভিজিট দেখাতে পারবো না, তো সেক্ষেত্রে আমরা 2টো ভিজিটে দেখাতে পারি দিনে। তো সেক্ষেত্রে 24 দিন। এই ভিজিট গুলো কি আপনাদের ফিল্ড ভিজিট, মানে যেখানে পরিবারে যাদের পরিবারে পরিষেবা প্রয়োজন সেখানে গিয়ে পরিষেবা দিচ্ছেন? পরিষেবা দিচ্ছে, হ্যাঁ, সেই পরিষেবার ভিজিট। ওকে, আসবো আপনার কাছে আরেকবার সেবিকাদি। এরপর আমি এখন আরেকজন আমাদের সঙ্গে যিনি রয়েছেন, আশা কর্মী যিনি রয়েছেন, স্বপ্না কাপালি, আশা ত্রিপুরা আশা কর্মী অ্যাসোসিয়েশনের যিনি সাধারণ সম্পাদিকা। স্বপ্না ম্যাডাম, এই যে আশা কর্মীদের নিয়ে এতগুলো কথা হচ্ছে, বা অনেক সময় আমরা মাঝে মধ্যে অভিযোগ শুনি যে পরিশ্রম আপনারা করেন সেই পরিশ্রম অনুযায়ী ন্যায্য পারিশ্রমিক আপনারা পান না, এবং অনেকগুলো সুযোগ সুবিধা আছে যারা অন্যরা এমন সুযোগ সুবিধা ভোগ করেন, কিন্তু আপনারা সেগুলো ভোগ করতে পারেন না, এমন কিছু অভিযোগ আমরা শুনি, সেটা কতটা সত্যি? এটা তো আমরা তো পরিশ্রম তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কোনো টাইম টেবিল নেই, আমরা পরিশ্রম করতে হয়। তারপরে আমাদের যে কথাটা যে পারিশ্রমিক, ওইটা আমরা তো 3000 টাকা দাদা কইলো যে আমরা 3000 টাকা পাই মান্থলি, আর ইনসেন্টিভের উপরে আছে কিছু, যদি এটা পপুলেশন বা ধরেন মা, গর্ভবতী মা, ওইরকম মা যদি ST SC BPL ওই ক্যাটাগরিতে পড়লে যাদের একটু বেশি আছে তারা হয়তো একটু ইনসেন্টিভটা বেশি হয়, আর যাদের এরিয়া ছোট তাদের তো একদমই কম হয়। কিন্তু আমরা পরিশ্রম অনুযায়ী আমরা কোনো মানে ইনসেন্টিভ পাওয়া হইতেছে না। ওকে, আপনাদের এই যে আপনি বললেন সকাল থেকে সন্ধ্যা অবধি, আপনাদের কি মানে রোজ কাজ করতে হয়? রোজ কাজ করতে হয় আমাদের। গত অগাস্টে পর আমরা অনেকগুলি আসে, এই যে আপনার সার্ভে আসে, হ্যাঁ, তো টিকাকরণের উপরে, টিবির উপরে, তারপরে এগুলি মানে ভুলেও গেলাম। ঠিক আছে, আপনাদের বিভিন্ন যে সার্ভে গুলো কাজগুলো করা হয় সেগুলোর জন্য আপনাদের প্রতিদিনই বেরোতে হয়, তাহলে আপনি বলছেন প্রতিদিন, মানে ছুটি কিছু বলে আপনাদের হয় এমন কিছু যে আজকে দিন গেলাম না? না, এরকম কোনো আমাদের ছুটি নেই। আমরা যদি আমরা মানে কোনো কিছু দরকারে ছুটি নেই তাহলে ছুটি দেবে না, এরকম না, কিন্তু ওই আমার দায়িত্বটা অন্য আরেকজন আশা দিদিকে দিয়ে যেতে হবে। আচ্ছা, ওকে। বিপ্লব বাবু, এই যে বেতন ভাতা ছাড়া এনারা আর কি ধরনের সুযোগ সুবিধা পান, মানে সরকারি আর সুযোগ সুবিধা কি ধরনের পান? কারণ কাজ তো করছেন ওনারা জনসাধারণের কাজ। সুযোগ সুবিধা শুধু ওদের কাজটা, ওনাদের কাজটা যেটা স্বপ্নাদি বলতে চাইছিল, ওনাদের টাইমটা কোনো বাধা নেই যে এই টাইম থেকে এই টাইম। রাত 12টার সময় যদি কোনো কল আসে, কোনো গর্ভবতী মাকে নিয়ে হাসপাতালে যেতে হবে, রাত 12টা 2টো যতটাই বাজুক, সে আশাকর্মী তাকে নিয়ে গর্ভবতী মাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। আচ্ছা, এটা 24 আওয়ার্সই আমি বলতে পারেন ওনাদের সার্ভিস দিতে হয়। আচ্ছা, যখন ডাক পড়বে তখনই যেতে হবে ইমার্জেন্সি ক্ষেত্রে। আর একটা এরিয়াতে পুরোটাই আশার উপর নির্ভর থাকে, দেখাশোনা থেকে, স্বাস্থ্য থেকে শুরু করে, বাচ্চাদের শুরু করে, গর্ভবতী মা থেকে শুরু করে, প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্যর ক্ষেত্রে আশার একটা বিশাল বড় ভূমিকা থাকে। আচ্ছা, এবং ওনারা প্রত্যেকেই হেঁটে বিশাল, মানে এটা আমি শহরে তো সমতল জায়গা, আমি বিশেষ করে যেদিন থেকে ওনাদের সেবা করার সুযোগ পেয়েছি, ওনার সাথে কাজ করার সুযোগ পেয়েছি,
তো আমি গ্রাম পাহাড় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমি গেছি এবং প্রত্যেকটা আশা দিদিরা কিভাবে কাজ করে সেটা দেখেছি। আমি এরকমও দেখেছি একটা পাহাড় থেকে আরেকটা ওই অনেকটা দূরে পাহাড়, সেই বাড়ি ধরুন এখানে 5টা আছে আর 5টা ওই টিলার, মানে অস্বাভাবিক কষ্ট। ওইগুলো এরিয়াগুলোতে মানে ভয়ঙ্কর মানে পরিস্থিতি, যারা কাজ করে আমি নিজেও হেঁটে 2-3টে বাড়িতে গিয়ে আমার নিজের অবস্থা খুব হয়ে গেছে। সেই জায়গায় মাতৃশক্তিরা সেই জায়গায় সেইভাবে কাজ করছে, প্রতিনিয়ত করছেন, অত্যন্ত প্রশংসনীয়। সত্যি কথা, ওনারাই স্বাস্থ্য দপ্তরটাকে বাঁচিয়ে, আমি মনে করি মানুষের পরিষেবার ক্ষেত্রে ওনাদের একটা বড় বিশাল বড় অবদান। আর ওনাদের সব থেকে বড় প্রয়োজন হচ্ছে, আমি যেটা মনে করি, বেতন বৃদ্ধি 500 টাকা হওয়া, 1000 টাকা হওয়া, সেটা আমি বড় মনে করি না। আমি মনে করি ওনাদের যে এই যে বর্তমান ওনারা যে কাজটা করছে, এই কাজটা করতে গিয়ে ওনাদের জীবন যৌবন সব চলে যাচ্ছে এই কাজের উপর। তো ওনার যে ভবিষ্যৎ, অর্থাৎ ওনারা যখন 60 বছর বা 65 বছর, একটা নির্দিষ্ট একটা বয়স সীমা থাকবে যে কাজের কর্মক্ষমতা শেষ, অর্থাৎ পেনশন। সেই ক্ষেত্রে আমি মনে করি ওনাদের ওই শেষ বয়সে যে পেনশন, যেহেতু ওনারা সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করে, সরকারের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করে, সেই ক্ষেত্রে আমি মনে করি ওনাদেরকে একটা সেই সময় একটা ভাতা বা একটা পেনশনের একটা ব্যবস্থাপনা করা এবং তাদের বয়স সীমা একটা নির্দিষ্ট করা 60 বছর বা 65 বছর। তারপর তাদের একটা ভাতার ব্যবস্থাপনা করা। কারণ কেন, দেখুন ওনার যখন ক্ষমতা আছে, সেই ক্ষমতা থাকতে থাকতে জীবন থাকতে উনি ওনার পরিশ্রমটা সমাজ সেবায় উনি নিয়োগ করে যাচ্ছেন। সে তুলনায় উনি টাকা পাচ্ছেন না, কিন্তু না পেলেও উনি চলে যাচ্ছেন। কিন্তু শেষ বয়সে, বৃদ্ধ বয়সে যখন উনি কর্মক্ষেত্রে কাজের ক্ষমতা শেষ হয়ে যাবে, অর্থাৎ উনি পেনশনে চলে যাবে, তখন যদি উনার কোনো ভাতা ইনসেন্টিভ ব্যবস্থা, ভাতার যদি কোনো ব্যবস্থা না থাকে, তাহলে উনি শেষ বয়সে কোথায় চলবেন? ওনারা সবাই যার আশা, আমার দিদি বোনরা, তারা তাদের ছেলে মেয়েদেরকে সবাই শিক্ষা দেয়, ভালো পড়াশোনা করাবার চেষ্টা করে, সবকিছু করে। কিন্তু আমরা কেউ দায়িত্ব নিয়ে বলতে পারি না যে বৃদ্ধ বয়সে মা বাবা আমাকে দেখবে, মানে ছেলে মেয়েরা আমাদেরকে দেখবে। তো তাদের ওই বয়সে যদি তাদের একটা ভাতার ব্যবস্থাপনা না হয়, তাহলে তাদের ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকার হবে। তার জন্য আমরা আমাদের সংগঠনের তরফ থেকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় যিনি সেক্রেটারি, আমাদের মানে হেলথ সেক্রেটারি যিনি আছেন, এবং স্টেটে যিনি হেলথ সেক্রেটারি আছেন, আমাদের সংগঠন থেকে আমরা বারবার একের পর এক আমরা ওনাদেরকে চিঠি দিচ্ছি যে ওনাদের ভাতার একটা ব্যবস্থাপনা করা এবং ফেসিলিটাসদেরকেও একটা ভাতার ব্যবস্থাপনা করা। তো আমরা দাবি রেখেছি সরকারের কাছে, আশা রাখি। আমাদের অঙ্গনারী থেকে আমাদের শিক্ষা একটা বিশাল বড় পেয়েছি, কারণ অঙ্গনারী দিদিমণিরা আপনারা জানেন যারা পেনশনে চলে গেছে, তারা 750 টাকা দিদিমণিরা পায় আর 500 টাকা হেল্পাররা পায়। তো এখন বর্তমান যুগে টাকা নেন না, তারা পান। তো ওনাদের ক্ষেত্রে যেন এই কষ্টটা না হয়, সেই জিনিসটা আমরা চেষ্টা করছি। ঠিক। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে এগুলো, এই আলোচনাগুলো কিসের আলোচনা। একটা জিনিস ভাবুন তো, আপনার আশেপাশে বা আপনার এলাকায় আশাকর্মী দিদিকে আপনি চেনেন কিনা। হয়তো অনেকেই চেনেন, বা শহরে যারা আছেন, গ্রামে নিশ্চয়ই চেনেন, গ্রাম পাহাড়ে নিশ্চয়ই চেনেন, কিন্তু শহরে যারা আছেন অনেকেই হয়তো চেনেন না, আপনার প্রয়োজন নাও পড়তে পারে, কারণ শহরে স্বাস্থ্য পরিষেবা ভালো রয়েছে, আপনি যে কোনো মুহূর্তে আপনি ইচ্ছে করলে নিজেই চলে যেতে পারেন স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু কথা হচ্ছে যে একবার ভাবুন, দোকানে জিনিস কিনতে গেলেও হয়তো দোকানদার ভাবে যে উনি তো চাকরি করেন, উনি তো আশাকর্মী, উনি তো সরকারি চাকরি করেন, কিন্তু ভাবটা কি, মাসের শেষে কত টাকা ওনারা পান, সারা মাস প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে, স্বাস্থ্য পরিষেবা দিয়ে, টিকাটা ঠিক সময় নিল কিনা, কারোর বাড়িতে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা, বয়স্করা কেমন আছে, গর্ভবতী মা কেমন আছে, ছোট্ট বাচ্চাটি কোনো অসুস্থ হলো কিনা, সবকিছু খোঁজ খবর রেখে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়ে ওনারা মাসের শেষে হাতে পান 3000 টাকা, আর কিছু ইনসেন্টিভ পান, সংসার চলে। ভাবুন, তারপর যখন একটা সময় অবশ্যই তাদের কর্মদক্ষতা থাকবে না, তাদের আর কাজ করার মতো ক্ষমতা থাকবে না, যখন কাজ থেকে অবসর নেবেন, তখন আর তাদের রোজগার কিছু নেই। কি আমাদের আজকের এই সমাজে এটা কতটুকু গ্রহণযোগ্য, এই কথাগুলো কতটুকু গ্রহণযোগ্য ভাবুন একবার। আবার আসবো আমি আপনার কাছে বিপ্লব বাবু, আমি একটু ফ্যাসিলিটেটর যিনি দিদি রয়েছেন, যারা ফ্যাসিলিটেটেড করছেন, আপনাদের কাজে ঢোকার বয়স কি কোনো নির্দিষ্ট বয়স আছে, এবং কাজ থেকে অবসর করার জন্য কি, মানে অবসর নেওয়ার জন্য কিভাবে নেনটা, আপনারা নিজেরাই নেন নাকি আপনাদের বলে দেওয়া হয় যে এত বছর হয়ে গেছে আপনাদের আর কাজ করতে পারবেন না? অ্যাকচুয়ালি এটাও কোনো সময়সীমা নেই। যেমন আমাদের আশা দিদি এবং ফেসিলিটেটর দিদি দুজনেই একই টাইপের। আমাদের কাজ
তুমি ফিল্ড লেভেলে যেভাবেই হোক আমাদের কাজগুলি সম্পূর্ণ করতে হবে এবং সেই বিনিময়ে প্রত্যেকটা জেলাতে তো ঠিকমতো আশা বোনেরাও টাকা পাচ্ছে না, আমাদের ফেসিলিটার দিদিরাও 3 মাস পরে 4 মাস পরে টাকা দেওয়া হয় আমাদের। কিন্তু সেই ক্ষেত্রে বলবো আমি যে অনেক পরিশ্রম করে অনেক পাহাড়ে গঞ্জে আমাদের এখানে আপনি বললেন 3-4 মাস পরে টাকা দেওয়া হয়, টাকাও ঠিকমতো আমরা পাচ্ছি না। মানে এটা কি আপনি বেতন ভাতাই মানে 3-4 মাস পরে পান বলছেন নাকি ইনসেনটিভটা 3-4 মাস পরে? আমাদের তো কোনো ইনসেন্টিভ একটাই আমাদের ইনসেন্টিভ আচ্ছা, নেই, আপনাদের তো আমরা নেই, আপনাদের কাজের 325 টাকা হ্যাঁ 24 দিনের হিসাবে পান। তো সেইটাই আমাদের। আর আশা বোনরা প্রত্যেকটা ইনসেন্টিভ কাজের উপরে টাকা যেগুলি সেই সম্পূর্ণ টাকাগুলি তারা ঠিকমতো পাচ্ছে না। প্রত্যেকটা জেলাতে যেমন প্রোগ্রাম করতে আমরা দেখুন, আমরা বিগত 1.5 বছর ধরে আমাদের বিপ্লবদার সঙ্গে আমরা যে সংগঠনে এখন যুক্ত হয়েছি, আমাদের তো 1 টাকা কোনো চাঁদা তো নেই প্রথমত। তো সে সংগঠনের তরফ থেকে দাদা যতটুকু পারছে উনি প্রত্যেকটা জেলা ভিত্তিক আমাদের নিয়ে গিয়েছে। ওখানে আমাদের আশা বোনেরা এবং ফেসিলিটার দিদিদের সবকিছু ওদের কাজকর্ম কিভাবে করছে, কিভাবে তারা কষ্টে ভুগছে সেটা দাদা নিজের চোখে নিশ্চয়ই দেখেছে এবং যতটুকু পেরেছে দাদা কিন্তু আমাদের হেল্প করেছে। যেমন আমার আশা বোনেরা আগরতলাতে যে কোনো কারণে এসেছে, সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, ও ক্ষেত্রেও কিন্তু আমাকে ফোন করে আশা বোনেরা, দিদি আমার এইরকম হয়েছে, আমাদের কিছু নেই। ওইখানে দাদা সঙ্গে সঙ্গে উনি চলে গেছেন ওখানে। তো গিয়ে ওইখানেও গিয়ে দেখুন ওদেরকে যতটুকু পেরেছে দাদা আর্থিক সাহায্য যতটুকু পেরেছে করেছে এবং জীবিতে নিয়ে উনি আর যাবতীয় যা কিছু করা, সিটি স্ক্যান করুক বা তোমার সোনোগ্রাফি সবকিছু উনি দাদা করিয়ে দিয়ে 3-4 লোককে এইভাবে। সেবিকা দেবী, উনি যেটা করছেন মানবতার খাতিরে বা সংগঠনের খাতিরে বিপ্লব বাবু নিশ্চয়ই করছেন। বিপ্লব বাবু আপনাদের জন্য নয়, অনেকের জন্যই করছেন, কিন্তু কথা হচ্ছে যে আপনারা অসুস্থ থাকা অবস্থায় দপ্তর থেকে কোনো ধরনের সুবিধা পান কিনা? সেটা আমরা পাই না, অলরেডি আমাদের আশা বোনেরাও পায় না। যেমন আশা ফেসিলিটার কোনো অসুস্থ হয়ে 3 মাস যদি পড়ে থাকে বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায়, তারপরও 3 মাস ধরে তুমি ভিজিট করতে পারোনি, সেই ক্ষেত্রে টাকা নেই আমাদের। যেমন আশা বোনেদের যদি সেটা আবার একরকম, কারণ আমার আশা বোনেরা যদি 3 মাস অ্যাক্সিডেন্ট হয়ে যদি বা কোনো কারণে অসুস্থ হয়ে উনি জীবিতে ভর্তি বা আইজিএম এ ভর্তি ধরুন, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমার আশা বোনেরা 2000 টাকা করে ইনসেন্টিভটা পাবে, কারণ ওদের একটা ইনসেন্টিভ আছে, আমাদের তো ইনসেন্টিভ নেই। সেখানে দুজনের পার্টটা পুরোপুরি আলাদা। ওকে, মানে আপনারা মানে এখানে আশা কর্মীরা আপনারা পাচ্ছেন তাহলে স্বপ্নদেবী এই যে কোন ধরনের অসুস্থতার ক্ষেত্রে বা কোন ধরনের? আমাদেরকেও দেওয়া হবে না, আশাদেরকেও দেওয়া হবে না। আপনাদেরও দেওয়া হয় না? না না। বিপ্লব বাবু কি আছে এটা, মানে এই ধরনের সুবিধা যদি কেউ অসুস্থ হন বা একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলেন, কিছুদিন কাজে যেতে পারলেন না, সেবিকা দেবী বলছেন যে ওনারা এটার কোনো সুবিধা পান না, কাজে না গেলে নো ওয়ার্ক নো পে, এবং আশাকর্মীদের কিছু টাকা দেওয়া হয় ইনসেন্টিভ। কোনটা সত্যি? ঘটনা হচ্ছে অ্যাকচুয়ালি যখন অসুস্থ হয় কোনো আশাকর্মী বা ফেসিলিটার্স কর্মী, তখন তাদের ক্ষেত্রে সেরকম কোনো ভূমিকা থাকে না, নো ওয়ার্ক নো পে, এটাই বাস্তব। কিন্তু তারপরেও অফিসিয়ালি আমি বলবো সিএমও অফিসে অনেক আধিকারিকরা আছেন বা অফিস স্টাফরা আছেন, মানবিক দিক দিয়ে তাকিয়ে অনেক সময় ওনাদের পেছনে সাপোর্ট করে এবং সহযোগিতা করে, অফিসিয়ালি না হলেও ব্যক্তিগতভাবেও ওনারা সাহায্য করে। কিন্তু সেই ক্ষেত্রে আমি সত্যি অ্যাকচুয়ালি আমি একটা কথা আপনাদের স্টুডিওতে বলতে চাই, আমাদের রাজ্যের অনেক মানুষের একটা ধারণা যে আশা কর্মী এবং ফেসিলিটার্স কর্মী ওনারা বুঝি সরকারি কর্মচারী, অনেকেরই ম্যাক্সিমাম ধারণা। অ্যাকচুয়ালি তারা যে সরকারি কোনো কর্মচারী নয় এবং তারা যে অসংগঠিত সেক্টরে পড়ে। তো আমি এরকম অনেক আশা কর্মীদেরকে বিপিএল বা অ্যাডপ বিপিএল করতে গিয়ে আমি অনেক পঞ্চায়েতে বা বিভিন্ন জায়গায় ফোন করেছি, তো ওনারা বলছেন দাদা উনি তো আশা কর্মী, উনি তো সরকারি চাকরি করলাম। আপনি তাহলে জানেন না, ওনারা সরকারি কর্মী নয়, ওনাদের খুব করুণ অবস্থা। ওনাদেরকে যদি আমরা সরকারিভাবে কয়েকটা সাহায্য পাইয়ে দিতে পারি, আমার মনে হয় ওনাদের পরিবার ভালো থাকবে, আমার এই এলাকাও ভালো থাকবে, আমার কাজ করতেও ভালো থাকবে। তো আমরা সার্বিক চেষ্টা করি ওনাদেরকে সরকারি যতগুলো সুযোগ সুবিধা আছে সেগুলো বিভিন্নভাবে শিবিরের মাধ্যমে আমরা চেষ্টা করছি ওনাদেরকে পাইয়ে দিতে, যেমন ই শ্রম কার্ড থেকে শুরু করে তার পরবর্তী সময় প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, তারপরে আয়ুষ্মান ভারত। তাহলে এখানে এনারা কেন বয়স্ক ভাতা পাবেন? এরকম তো আমরা অনেকেই বয়স্ক ভাতা পান বা অনেকে অনেক ধরনের ভাতা পান, বাড়িতে আছেন কিন্তু ভাতাটা পান। এই জায়গাটাতে আমার একটা, আমি সেই জন্যই আমি কেন্দ্রীয় মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের
কেন্দ্রীয় যিনি সেক্রেটারি হেলথের, ওনাদের কাছে চিঠি পাঠানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, যে উনারা সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করে, উনারা সরকারের কাজ করে, মানুষের কাজ করে। তো যেহেতু কাজ করে, উনাদের যদি বৃদ্ধ বয়সে মানে উনার কর্মক্ষমতা শেষ হওয়ার পর উনাদের যদি ভাতা না হয়, যারা সমাজের প্রতি দায়বদ্ধতা নেই, যারা সরকারের হয়ে কোনো কাজ করছে না, তারা ঘরে বসে যদি সামাজিক ভাতা 2000 টাকা পেতে পারে, তাহলে আমার আশা দিদি, আমার ফেসিলিটার্স দিদি কেন তারা শেষ বয়সে একটা ভাতা পাবে না? ঠিক। এখানে ডায়ান হার্নেসের কোন রকমের সুবিধা পান কিনা আপনারা? যদি কোনো আশা দিদি বা ফ্যাসিলিটেটর দিদি যদি প্রাণ হারায়, যদি কাজ করার বয়সে যদি প্রাণ হারায়, তখন তার পরিবারের কাউকে সুযোগ দেওয়া হয় কিনা এই কাজটা করার জন্য? হ্যাঁ, সেটা দেওয়া হয়, কিন্তু এটা একটা ইন্স্যুরেন্সের মাধ্যমে সেটা পাওয়া যায়। যদি আশাকর্মী কোনো কারণে মারা গেছে, সেই পরিস্থিতিতে ওর বাড়ির লোকে পাবে 5 লক্ষ টাকা। কাজটা পান কিনা? একই কাজটা বাড়ির লোক কাউকে দেওয়া হয় যদি যোগ্য হিসেবে কেউ কাজটা দেওয়া হয়, যোগ্য হিসেবে যদি থাকে ওই বাড়ির, তাহলে দেওয়া হয়। আশার ক্ষেত্রেও দেওয়া হয়, ফ্যাসিলিটেটরের ক্ষেত্রেও দেওয়া হয় সেই ক্ষেত্রে। ওকে। স্বপ্না দেবী, মাতৃত্বকালীন ছুটি আপনারা পান কি? মানে যারা যেসব আশাকর্মীরা আছেন কতদিন পান? 6 মাসের। 6 মাসের মাতৃত্বকালীন ছুটি পান? হ্যাঁ। ওকে। এবং সবেতন পান? তখন বেতন থাকে তো? থাকে। ওকে। আর ফ্যাসিলিটেটরদের কি একই রকম সুবিধা? একই রকম সুবিধা। আপনারা 6 মাস ছুটি পান? 6 মাস ছুটি পাই, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের ছুটি এখনো এটা লাগু করা হয়নি যে 6 মাস তুমি করতে পারবে, বা সেই ক্ষেত্রে তোমার ভিজিট নেওয়া হবে না, টাকা দেবে, এইরকম কোনো কিছু হয়নি এখন অব্দি। আমরা ফ্যাসিলিটেটর এরকম কিছু পেলাম না। মানে এরকম পরিস্থিতি কি আসেনি মানে যে কেউ হয়তো মা হননি এই সময়টাতে, কাজের সময়টাতে, নাকি আপনারা পান না? না, কাজের সময়তে মা হয়েছে। আমাদের ফ্যাসিলিটেটর দিদির মধ্যে অনেকজনই মা হয়েছে, এবং ওরা ছুটি নেয়নি অলরেডি। 1 মাস ওরা টাকা পায়নি, পরের মাস থেকে ওরা বাধ্য হয়ে কাজ করছে। ভিজিটটা যেভাবে হোক দেখাতে হবে। বিপ্লব বাবু, যেসব আশা ফ্যাসিলিটেটররা, আশাকর্মী ফ্যাসিলিটেটররা যারা গিয়ে মানুষের কাছে গিয়ে বোঝাচ্ছেন যে শিশু হওয়ার পর, সন্তান প্রসব হওয়ার পর অ্যাটলিস্ট 6 মাস মাতৃদুগ্ধ খেতে হবে, ওনারা নিজেদের সন্তানকে আর মাতৃদুগ্ধ খাওয়াতে পারছেন না 1 মাস পর। এটা কি করে হচ্ছে? দেখুন, সত্যি কথা বলতে গেলে অনেকগুলো সমস্যা আছে আশা ফেসিলিটার্স, যেটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 2018 রাষ্ট্রপতি সরকার আসার পর ওনাদের অনেক সমস্যা আমরা আস্তে আস্তে সমাধান করার চেষ্টা আমরা করছি। এবং আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি, বিভিন্ন স্টেটের এক স্টেটে এক রকম আবার আমরা দেখতে পাচ্ছি ফেসিলিটার্স মানে ফেসিলিটার্স পেতে গিয়ে, সুযোগ সুবিধা পেতে গিয়ে এক একটা স্টেটের এক রকম আমরা সেরকমও কিছু পাচ্ছি, নিয়ম পাচ্ছি। তো আমরা চেষ্টা করছি যে আমরা কালেকশন করার চেষ্টা করছি কোন রাজ্যে কি কি আশারা কি পাচ্ছেন, ফেসিলিটার্সরা কি পাচ্ছেন। আচ্ছা। যে রাজ্যগুলোতে ভালো ফেসিলিটিস, ভালো সুবিধাগুলো পাচ্ছেন সেগুলো আমরা তুলে আমরা সিএমও অফিসে এমডির কাছে এবং সিএমও বা হেলথের ডাইরেক্টরের কাছে আমরা সেই কাগজগুলো তুলে দিচ্ছি। চেষ্টা করছি আমরা ওনাদের বেটার ভবিষ্যৎ একটা কিছু করার। তাহলে এটা কার উপর নির্ভর করছে, রাজ্য সরকারের উপর না কেন্দ্র সরকারের উপর? দেখুন, কেন্দ্রীয় 100% হচ্ছে কেন্দ্রীয় সরকার, 33% হচ্ছে স্টেট গভর্নমেন্ট। আচ্ছা। তো যার ফলে এখানে কেন্দ্রীয় সরকারের ভূমিকাটা অনেকটা বেশি থাকে, কেন্দ্রীয় সরকারের ভূমিকাটা বেশি থাকে। এবং আমরা চেষ্টা করি কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকার মিলেই আমরা চেষ্টা করি চিঠির মাধ্যমে, আধিকারিকদের মাধ্যমে আমরা ওনাদের সুযোগ সুবিধা করে দিতে। তবে আমি এটুকুনি বলতে পারি, সিএমও অফিসে এখনো অনেক আধিকারিকরা আছেন যারা আশা এবং ফেসিলিটার্স নিয়ে তারা সত্যি, তাদের কিছু কিছু ব্যক্তিত্ব আছেন যারা আপ্রাণ চেষ্টা করে না, কারণ ওনারা নিজেরা দেখতে পাচ্ছে নিজের চোখে যে আশা দিদিরা কি অবস্থায় আছে বা ফেসিলিটার্সরা আছে। তবে আমার মনে হয় আগামী কয়েক বছরে, মানে বিশেষ করে আগামী 2-3 বছরের মধ্যে আশা ফেসিলিটার্সদের অনেক সুযোগ সুবিধা তাদের হবে। তাদের যেমন কাজ বেড়েছে এবং তাদের জন্য এখন নতুন মোবাইল সেটও ব্যবস্থাপনা করা হয়েছে 15,000 টাকার সেট, এবং আমরা সেটার জন্য আমরা অলরেডি ডিপার্টমেন্টকে জানিয়েছি। এটা কি দেওয়া হচ্ছে? দেওয়া হবে, দেওয়া হয়নি, এখন দেওয়া হবে। অলরেডি টেন্ডার হয়েছে, টেন্ডার হয়তো অ্যাকসেপ্টও হয়ে গেছে। ওনাদের কোনো টাকা দিতে হবে না? ওনাদের কোনো টাকা দিতে হবে, এটা একদম দপ্তর থেকে দেওয়া হবে। দপ্তর থেকে দেওয়া হবে। এবং ওই মোবাইলের মাধ্যমে যেমন মোবাইল পাবে তেমন
ওনাদের দায়িত্বটাও বেড়ে যাবে, কোথায় কি কাজ শুধু করছে। মোবাইল পাওয়াটাই তো শেষ কথা নয়, মোবাইলের পর যে প্রত্যেক মাসে যে মোবাইলের রিচার্জটা করতে হয় সেটার ব্যবস্থা কি করে? আমাদের 200 টাকা করে দিচ্ছে। 200 টাকা করে দিচ্ছে। ওকে, যেমন আমরা অঙ্গনওয়াড়ি শুনেছিলাম যে মাসের পর মাস রিচার্জের টাকা পাচ্ছেন না ওনারা, কিন্তু কাজ করে যেতে হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে কি প্রত্যেক মাসে আপনারা সেই টাকাটা পাচ্ছেন? ওকে, সেই টাকাটা পাচ্ছেন। তবে আরেকটা লাস্ট একটা কথা বলি, আমি কোনো মানে রাজনৈতিক উদ্যোগ বলছি না, বাস্তবটা বলছি। আমি মনে করি 2018-র আগে এই রাজ্যে আশা ফেসিলিটার্স এবং আশা দিদিরা যে পরিস্থিতি অবস্থায় ছিলেন তার থেকে দুটো জায়গায় ওনারা মুক্ত আছেন। আচ্ছা, প্রথমত হচ্ছে ওনাদের ওই সম্মেলন, বিশেষ তহবিল বলে ওনাদের কাছ থেকে রাশিয়া চীন কি হয়েছে বলে ওনাদের কাছ থেকে যে টাকা সংস্কৃতি যেটা, সেটা অন্তত এই রাষ্ট্রবাদী সরকার থেকে থাকাকালীন আমরা সেটা মুক্ত করতে পেরেছি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই রাজ্যের কোনো আশা দিদি, ফেসিলিটার্স দিদি, তাদের 1 টাকা কোনো চাঁদা দিতে হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে তাদের মিছিল মিটিং 2 দিন পর পর তাদের সেই জায়গায় তাদেরকে করতে হয় না। সেটা একমত সারা রাজ্যের আমার আশা ফেসিলিটার্স দিদিরা হবেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দুটো জায়গা থেকে মুক্ত পেয়েছেন ওনারা। আর পাশাপাশি ওনাদের যে ভবিষ্যৎ সুরক্ষিত করার স্বার্থে এখন আমাদের একটাই টার্গেট, সাংগঠনিক ভাবে আমাদের একটাই টার্গেট। দেখুন, দেওয়া হচ্ছে সরকার দেবে, এখন সরকার কি করবে না করবে সেটা সরকারের ভূমিকা থাকবে, কিন্তু আমরা যেহেতু সংগঠন করতে গিয়ে রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়বদ্ধ, আমাদের চেষ্টা থাকবে তাদেরকে সরকার থেকে কিভাবে, সরকারকে বুঝিয়ে সরকারকে টেবিলে বসে আলোচনার মাধ্যমে কিভাবে তাদের সেইগুলো পাইয়ে দেওয়ার ব্যবস্থাপনা করা, সেটাই আমাদের কাজ থাকবে। যে টাকা, যে পারিশ্রমিক ওনারা পাচ্ছেন সারা মাসের পর, সামাজিক সুরক্ষা কতটুকু ওনারা মানে কতটা সুরক্ষিত আছেন ওনারা, সেটা নিয়ে একটা সংশয় তো অবশ্যই আমাদের মনে থেকেই যায়। কারণ 3000 টাকা সারা মাস পর, বা ওনাদেরও যদি হয় ফ্যাসিলিটিটাও 6000 বা 7000 টাকা হয়তো এরকমই ওনারা হয়তো হাতে পান। 7800 টাকা, 7800 টাকা হয়তো 25 টাকা করে 24 দিন যদি কেউ কাজ করতে পারেন, 30 দিন না হলে যদি না করতে পারেন তাহলে তো আর অন্যরকম হবে। এখন সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আরেকটা জিনিস, সেবিকা দেবী, কোভিড-19 চলাকালীন দেশের সংকটের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আপনারা। তো সেই কাজের জন্য, আপনাদের এই কাজের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে হু প্রায় 10 লক্ষ মহিলা আশাকর্মীদের সম্মানিত করেছিল। তো কিভাবে সম্মানিত করেছিল আপনাদের WHO? অ্যাকচুয়ালি যারা ফিল্ড লেভেলে কাজ করেছে সেই কোভিড পরিস্থিতির সময় প্রত্যেকটা বাড়ি বাড়ি ডোর টু ডোর যেতে হয়েছে, রাত হোক দিন হোক, বিদেশ থেকে কোনো লোক এসেছে কিনা সেইখানেও যেতে হবে। যদি উনি বিদেশ থেকে এসে থাকে ওনাকে 14 দিনের জন্য কোয়ারেন্টাইন করা হয়েছে, কারণ উনি আলাদা একসঙ্গে থাকতে পারবে না, উনিকে আলাদা ঘরে রাখা হয়েছে। এইভাবে করে আশা বোনেরা যেমন কাজ করেছে, এরকম আশা দিদিরা দেখুন অ্যাকচুয়ালি রাত্রেবেলা আশা দিদিরা একা যেতে চায় না, সেই ক্ষেত্রে কিন্তু প্রথম কল আমাদেরই করে যে ফেসিলিটার দিদি এখন কি করব, তুমি বলো কি করব, কোথায় যাব। তখন সেই সিদ্ধান্ত কিন্তু বাড়িতে থেকেও আমাদের করতে হয়, এবং কোনো সময়ে আমরা নিজেরাও গিয়েছি আশা বোনদের সঙ্গে, কারণ ওনাকে একা ছাড়া যাবে না, ওনা একা যেতে পারবে না, সেই ক্ষেত্রে আমরাও গিয়েছি। তো ওই রকম WS থেকে যারা এসেছে দেখেছে যে কোন কোন মহিলা একদম বিশেষ স্তরে মানে একদম গ্রাউন্ড নিচের লেভেল থেকে কিভাবে কাজ করেছে বা কতটুকু কাজ করেছে, ওর পারফরমেন্স অনুযায়ী ওদেরকে সম্মানিত করেছে। সম্মানিত কিভাবে করেছে? আপনাদের কি কোনো সার্টিফিকেট দিয়েছে কিছু, বা সার্টিফিকেট দিয়েছে? আপনাদের সার্টিফিকেট দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে, কিন্তু আর্থিক কোনোভাবে আপনারা সহায়তা পেয়েছেন এটাতে? এই সম্মান আর্থিকও দিয়েছে। আচ্ছা, আর্থিকও পেয়েছে। ওকে, এই একই কাজের জন্য, এই যে কোভিড কালীন কাজের জন্য বিভিন্ন স্তর থেকে, WHO ছাড়া সরকার থেকে বা বিভিন্ন সংগঠন থেকে, সংস্থা থেকে আপনারা আর্থিক সাহায্য পেয়েছেন? আমরা পেয়েছি না, কারণ কাজগুলি একটা কথা বলবো এখানে, আশা বোন এবং ফেসিলিটার আমাদের দুজনের পরিশ্রমের হার তো সীমা তো নেই, কিন্তু পেরিয়ে গেছে সীমা। তারপর দেখলাম যেমন নিচে আমাদের এখানে যেমন গ্রাম লেভেলে, যেখানে গ্রামের, যেহেতু আমাদের গ্রামের লেভেল থেকে দেখলাম যিনি কাজ করেনি ওদেরকে সম্মানিত করা হয়েছে, ওদেরকে সম্বোধনা জানানো হয়েছে। কিন্তু যারা ফিল্ড লেভেলে অ্যাকচুয়ালি ভালো কাজ করেছে বা দিন রাত খাটাখাটি আমরা করেছি, আমাদের কোনো সেখানে ভূমিকাই নেই দেখলাম, সেই রকমই হয়েছে কিছু কিছু জায়গাতে। ওকে, স্বপ্নদেবী, কর্মক্ষেত্রে মাঝে মধ্যে নানান ধরনের হয়রানি হতে হয় বলে আমরা অভিযোগ শুনি আপনাদের, আর সেগুলো কি এবং তার জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন? মানে সেগুলো বন্ধ করার জন্য কি করা উচিত, মানে কি ধরনের হয়রানির শিকার হন আপনারা কর্মক্ষেত্রে? স্বপ্নদেবী, আপনার কাছে। হয়রানি বলতে এরকম মার আর তো নিয়ে যেতে হয় হসপিটালে, তারপরে অনেক সময় কি হয় যে পার্টিরে যদি আমরা বুঝিয়ে টুজিয়ে
তাদেরকে তো আমরা হসপিটালে নিয়ে যাই, অনেক সময় তারা আমরা নিজে থেকেও কই যে তোমরা যাও। ওই পাশাপাশি হসপিটালেরও অনেকগুলি ওই যে সার্ভের ব্যাপারটা আছে, ওইগুলি আমরা ওটাকে দিতে হয়। তারপর ওকে, আপনাদের কোন ধরনের সেবিকা দিক, আপনাদের কোন ধরনের হয়রানির শিকার হতে হয়, মানে যেটা মানে আমরা যেরকম কোভিডের সময় দেখেছি যে এলাকায় ঢুকতে দিচ্ছে না, ওষুধ দিতে দিচ্ছে না, বা টেস্ট করতে দিচ্ছে না, এছাড়া এটা তো কোভিডের সময় তো এগুলো আমাদের সবার চোখের সামনে এসেছে, আমরা মিডিয়া যতটুকু পেরেছি যতটা কভার করতে পেরেছে, মিডিয়া ন্যাশনাল মিডিয়া দেখিয়েছে, আমরাও দেখিয়েছি, কিন্তু আমাদের রাজ্যে খুব একটা সেরকম চিত্র ভেসে আসেনি যে কাউকে এরকম ভাবে বাধা দেওয়া হচ্ছে টেস্ট করানোর জন্য বা কোনো কিছু করানোর জন্য। কিন্তু এছাড়া এই দৈনন্দিন কাজে আপনাদের কোনো ধরনের হয়রানির শিকার হতে হয় কিনা? অ্যাকচুয়ালি বলবো এখানে হয়রানির শিকার হতে হয় না, কিন্তু কিছু কিছু ফ্যামিলিতে আছে যেটা তোমার ছেলে হোক মেয়ে হোক বাচ্চা শিশুকে টিকা দেওয়াতে দেবে না, সেই ক্ষেত্রে আমাদের হয়রানি হয়। ওই ক্ষেত্রে কিছু কিছু টিকা মোমেন্টে এইরকম অবস্থাতে থাকে যেখানে শিশুরা ঠিকমতো টিকা নিতে আসে না, বাট তারা বাড়ির লোকজন যেমন হাজবেন্ড রাজি নেই এবং মা রাজি, তো এই ক্ষেত্রে আমাদের হাজবেন্ডকে বুঝাতে হয়, বুঝানোর পরেও অনেক অনেক জায়গাতে আছে আশা বোনদেরকে ঢুকতে দেওয়া হয় না, আমার ছেলেকে নিয়ে তুমি টিকা দেবে সেই জন্য আমার ছেলে মরে যাবে, অনেক কুসংস্কার হয়। তো ওই ক্ষেত্রে দেখুন আমরা পার্টিকুলারের সঙ্গে গিয়ে একদম বেসিকলি বসে ওদের সঙ্গে পারফেক্ট ওদের কি টিকার মাধ্যমে কি রোগ নির্মূল করা যায় বা রোগ কিভাবে রোগ যাতে না হয় শিশুর, কিভাবে ওকে সুস্থ রাখা যায়, সেই ক্ষেত্রে যদি পার্টিকে বোঝানো হয় সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি পার্টিরা মানে এবং সেই ক্ষেত্রে টিকা নিতে আসে হয়তো, বাট কিছু দেরি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের কিছু প্রবলেম হয়, সেখানে আমাদের আশা বোনেরারও সেই দায়িত্ব থাকে, কিন্তু ওরাও পারে না, কি করব, কারণ সব সময় হয় না আমাদের কাছে। বিপ্লব বাবু, এই মুহূর্তে আমাদের রাজ্যে আপনি যে বললেন প্রায় ৭,৭৭৭ জন আশা কর্মী রয়েছেন এবং 436 জন, খুব সম্ভবত 33 জন ফ্যাসিলিটেটর, এটা যথেষ্ট কিনা ত্রিপুরা রাজ্যের জন্য? দৃষ্টিভঙ্গিতে এখন বর্তমান যা আছে এটা সাফিসিয়েন্ট, তারপরেও আরো নিয়োগ লাগে, কিন্তু তারপরেও এখন যদি আমি মনে করি যারাই আছে তারা যদি সঠিকভাবে সহযোগিতা সরকারিভাবে পায় তাহলে তাদের বেটার থাকলে সার্ভিসটা তাদেরও দিতে বেটার আরো ভালো সুবিধা হবে। আর আপনি যেটা বলছিলেন যে হয়রানির ব্যাপারটা ওনারা ঠিক মতো বলতে পারেনি আমার ধারণা, ওনারা হয়রানি হয় না বললে ভুল হবে, হয়রানি হয়। যেমন জীবিতে সারাদিনের জন্য জীবিতে বা আইজিএম এ যখন পেশেন্ট নিয়ে যাচ্ছে গর্ভবতী মাকে নিয়ে, তখন ওইখানে ওনাদের সারাদিন থাকতে হচ্ছে, এবং জীবিতে ওনাদেরকে একটা নির্দিষ্ট কোনো জায়গা নেই যে জায়গাতে বসে ওনারা একটা বিশ্রাম করবে। বা আগে বলুন, আশাকর্মী নিয়ে এলে হসপিটাল থেকে তাদেরকে সেই গুরুত্বটা দেওয়া হয় না কিনা, যে হয় কিনা যে একজন পেশেন্টকে নিয়ে একজন আশা দিদি সেই গুরুত্বটা দেওয়া হয় কিনা? না, সেটা গুরুত্ব পায় না, সেটাই আমি বলতে চাইছিলাম। যে ওনারা গেলে পরে যেরকম সিকিউরিটি থাকে, এটা সিকিউরিটি ওনাদের সাথে যে ব্যবহার বা যে আচার ব্যবহার, আমি সব জায়গায় সেই কমপ্লেনটা পেয়েছি। পাওয়ার পর আমি রিসেন্ট জিবি এবং আইজিএম হাসপাতালে গিয়ে এমএস এর সাথে আমার কথা হয়েছে এবং আমরা একটা দাবি রেখেছি যে আশা কর্মীদের জন্য একটা নির্দিষ্ট যেন একটা ছোট্ট একটা রুম দেওয়া হোক যেখানে তারা অন্তত বিশ্রাম করতে পারবে, একটু জলের খাওয়ার ব্যবস্থাপনা থাকবে, কারণ সারা রাজ্য থেকে বিভিন্ন জায়গা থেকে গর্ভবতী মাদেরকে নিয়ে আসছে। সেই জায়গায় ওনারা যদি এই জায়গায় যদি একটা সার্ভিস না পায় সারাদিন থেকে, এবং ওনাদের সাথে যদি আচার ব্যবহার সিকিউরিটি গার্ডরা যদি বা বিভিন্ন অফিসিয়ালি ম্যাটার নার্সরা যদি ব্যবহার ওনাদের সাথে সঠিকভাবে না করে, সেটা সত্যিই কষ্টদায়ক, কারণ একটা আশাকর্মী সে অনেক কষ্ট করে আসে। পাশাপাশি আরেকটা হয়রানি হয় সেখানে, যেমন মনে করুন যে গর্ভবতী মাকে নিয়ে আসে, বিশেষ করে এসসি হোক বা এসটি হোক বা মাইনরিটি হোক যাদের নিয়ে আসে, যেমন নার্সরা সেক্ষেত্রে 150 টাকা পায় ইনসেন্টিভ, হ্যাঁ, তেমনি গর্ভবতী মাও টাকা পায় 600 টাকা। ওই 600 টাকাটা যদি গর্ভবতী মারা সঠিক সময় না পায়, যখন ফিল্ডে আসারা যায় তখন ওই পরিবারের কাছে এই টাকাটার জন্য কিন্তু তাদের হয়রানি হতে হয়, এবং তারা বারবার ওই টাকাটা আশাকর্মীর কাছেই তারা কিন্তু দাবি করেন, যার ফলে এই জায়গাটাতে ওনাদের সমস্যার সম্মুখীন হতে হয়। সম্মুখীন হতে হয় না তা নয়, তারা অনেক ছোটখাটো হয়রানি হয় যেগুলো নিশ্চয়ই ওনাদের উপর কিছু থাকে না, হয়তো ওনাদের হাতে কিছু থাকে না, দপ্তরের হাতে থাকতে পারে বা অন্যান্য লাইন দপ্তরের হাতে থাকতে পারে, কিন্তু তার জন্য জবাবদিহি ওনাদের করতে হয়। হয়তো অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, অনেক কিছু আলোচনা করলাম, অনেক কিছু আলোচনা হয়তো এখনো বাকি রয়ে গেছে, কারণ সব সমস্যা একদিন একটা অনুষ্ঠানে জানা যাবে না। কি প্রত্যাশা রয়েছে সরকারের কাছে এই মুহূর্তে, শিবিকা দেবী আপনাদের? অ্যাকচুয়ালি সরকারের কাছে আমাদের এটাই
আবেদন যে আমাদের রাষ্ট্রপতি সরকার নিশ্চয়ই কিছু না কিছু চিন্তাধারা নিচ্ছে যে আশা ফেসিলিটারদের জন্য কিছু না কিছু করবে। যেহেতু আমাদের 1000 টাকা অলরেডি আমরাও পেয়েছি ডিসেম্বর থেকে, অলরেডি আশা বোনেরা যে রকম ভাবে 1000 টাকা বেড়েছে, আমাদেরও বেড়েছে 1000 টাকা। তো আমার রাষ্ট্রপতি সরকারের কাছে এটাই দাবি থাকবো যে আশা অল ত্রিপুরা আশা বোন এবং ফেসিলেটার বোনদের জন্য কিছু না কিছু যাতে আমাদের কোনো একটা ফিক্সড অনারিয়াম বা আমাদের একটা কাজের সময়সীমা, যেটা দাদা বলেছিল যে 60 বা 65 একটা কাজের সময়সীমা ধরে দেওয়া হোক, এবং ওই কাজ অবসরকালে আমাদের কিছু একটা পেনশন বা ভাতা হিসেবে আমাদের দেওয়া হোক। সেটাই আমার রাষ্ট্রপতি সরকারের কাছে আমার প্রথমত মূল চাওয়া। ওকে, স্বপ্না দেবী, আপনাদের প্রত্যাশা আশা কর্মীদের? এই তো আমাদের একটা সময়সীমা থাকতে হবে, হ্যাঁ, তারপরে ভবিষ্যৎ যাতে আমরা একটা পেনশন বা ভাতা একটা কিছু রাষ্ট্রপতি সরকার আমাদের একটু তো করেনি তা না, আগামী দিন যাতে আমরা সবার জন্য একটু এরকম চিন্তাধারা করে। ওকে, বিলুবাবু, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন দিকগুলো মনে করছেন আপনার? কোন দিকগুলো এই মুহূর্তে অ্যাড্রেস করা উচিত বলে মনে হয় তাদের, শুধু তাদের জন্য নয়, তাদের জীবন বা স্বচ্ছ করার জন্য নয়, যেটা সমাজের জন্যও খুব প্রয়োজন? ওনাদের ভালো রাখলেই সমাজ ভালো থাকবে, তাই কোন জিনিসগুলো অ্যাড্রেস করা উচিত এই মুহূর্তে? আমি প্রথমত বলবো আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, বিশেষ করে আশা ফেসিলেটার্স, অঙ্গনবাড়ি দিদিমণি, মাতৃশক্তিদের উনি একটা আলাদা দৃষ্টিকোণে এবং ওনাদের জন্য কিছু একটা করার মানসিকতা নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী কাজ করছেন। ওনাদের এগিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে সুযোগ সুবিধার ব্যবস্থাপনা করছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে যেই সমস্যাগুলো ওনাদের আছে সেই সমস্যাগুলো যদি মনে করুন কালকে পরশুর মধ্যে সমাধান হবে, সেটা সম্ভব নয়, খানিকটা সময় লাগবে। আমার সরকারের, রাষ্ট্রবাদী সরকার, কেন্দ্রেও এই সরকার, রাজ্যেও এই সরকার, আমি দৃঢ় বিশ্বাস আমার যে উনাদের যে ভবিষ্যৎ সুরক্ষিত করার আগে 500 টাকা বৃদ্ধি, 1000 টাকা বৃদ্ধি বড় নয়, আমাদের একটাই সব থেকে আগে বড় দাবি যে উনাদের ভবিষ্যৎ আগে সুরক্ষিত করা। তারপর সরকারের কাছে দাবি রেখে 500 টাকা 1000 টাকা ইনসেন্টিভ বৃদ্ধি করা, সেগুলো সময়সীমা করা যাবে। আমাদের একটাই দাবি থাকবে যে ফেসিলেটার্স দিদি যারা আছেন তাদের যেন 60 বছর পর যদি তাদের বয়স সীমা হয়ে থাকে, তাদেরকে ন্যূনতম 6000 টাকা তাদের ভাতা, আর আশা দিদিদের ন্যূনতম 4500 টাকা তাদের জন্য একটা ভাতা। এই ব্যবস্থাপনা করার প্রয়োজনীয়তা আছে, কারণ তাদের বৃদ্ধ বয়সে সমাজের প্রতি দায়বদ্ধতা রেখে কাজ করে বৃদ্ধ বয়সে যাতে তাদের কারোর কাছে হাত পাততে না হয়, সেটাই আমার সব থেকে বড় বিষয় সরকারের কাছে দাবি রাখা এবং অ্যাড্রেস করা। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে বিপ্লব বাবু, এবং আপনাদেরও ধন্যবাদ স্বপ্না দেবী আপনাকে, সেবিকা দেবী আপনাকে আজ সঙ্গে থাকার জন্য। অনেক কিছু জানালেন আপনারা আজ। দর্শক বন্ধুরা, মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে যারা জীবনের ঝুঁকি নিয়েও গ্রাম পাহাড় শহরে তৃণমূল স্তরে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছেন, তাদের নিশ্চয়ই ভালো থাকার অধিকার আছে। ওনারা কিভাবে ভালো থাকতে পারেন তার কিছুটা আভাস আমরা আজকের আলোচনায় পেলাম, কিন্তু তাদের ভালো রাখার দায়িত্ব যাদের, ওনারা কি ভূমিকা পালন করবেন সেটা এখন দেখার, আর সেদিকেই নজর রাখবে নিউজ ভ্যানগার্ড। তাই দেশ দুনিয়ার বিভিন্ন নিউজ আপডেট ও টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।